আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে বহুল আলোচিত, সমালোচিত ইসলামী বক্তা, ইসলামী রাজনীতির একজন শীর্ষ নেতা। তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা নিয়ে সারা দেশে আবার পুরনো বিতর্ক নতুন করে শুরু হয়েছে। রুম নম্বর 501, ঝর্ণা বেগম মুতা বিয়ে। এ সকল বিষয়াদি নিয়ে সংসদে আলোচিত হচ্ছে, সংসদের বাইরে আলোচিত হচ্ছে, নানা রকম টিটকারি টিপ্পনি কাটা হচ্ছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের জমানা চলে আসছে, শেখ হাসিনার জুলুম অত্যাচারের প্রসঙ্গ চলে আসছে। মানুষ ধর্মের নামে কিভাবে ভণ্ডামি করে, কিভাবে একাধিক বিয়ের নামে নারীদেরকে ঠকায়, এ সকল বিষয় আবার সামনে চলে এসেছে। তো এই যে পুরুষের যে কামনা এবং বাসনা, নারী এবং পুরুষের যে যৌনতা, যৌন সম্পর্ক, এগুলোকে বলা হয় আদি রসাত্মক গল্প। মানুষ যখন একসময় খুব উলঙ্গ হয়ে ঘোরাফেরা করত, নারী এবং পুরুষ পাশাপাশি, যেখানে তখন অবাধ যৌনতা ছিল, ঠিক সেই অবাধ যৌনতার সময়গুলোতেও ধর্ষণ ছিল। অবাধ যৌনতার সময়টিতেও অসম সম্পর্ক ছিল। বুড়োদের সঙ্গে তরুণীর, তরুণীর সঙ্গে বুড়োর, বুড়ির সঙ্গে তরুণের, এই সম্পর্কগুলো আদিকালেতে ছিল। আর সেই সম্পর্কের কারণে কি হতো, ওইগুলো নিয়ে রঙ্গরস হতো, কথাবার্তা হতো, টিটকারি হতো, মশকারা হতো ওই উলঙ্গ মানুষদের মধ্যে। এটিকে বলা হয় এই কারণে আদি রসাত্মক গল্প। রাহুল সংক্রায়ায়তন, তার একটা বিখ্যাত বই আছে, গঙ্গা থেকে ভলগা। তো সেখানে আপনি দেখবেন যে যখন নারীতান্ত্রিক সমাজ ছিল, প্রায় 2 থেকে 3 হাজার বছর ধরে এই পৃথিবী তার বই অনুযায়ী নারীরা পরিচালনা করেছে। তো সেখানে অনেক নারী, সেখানে সেই ফেরাউন জামানাতে যেমন দেখা গেল, ফেরাউনরা নিজের কন্যাকে বিয়ে করতো, 1টা 2টো 3টে, বোনকে বিয়ে করত, মানে যা ইচ্ছে তাই তারা করতে পারে। 2000 3000 নারী তাদের হেরেমে থাকতো। এটা রাজাবাদশাদের জীবনে ছিল। এই ক্ষমতার যখন পুরুষের হাত, মানে নারীর হাতে ছিল, পুরুষদের হাতে আসার আগে, ঠিক সেই সময়টাতে এই নারীরা ঠিক সেম কাজ করতেন। তারাও নিজের সন্তানকে বিয়ে করতেন বা নিজের সন্তানের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করতেন, বুড়ি হয়ে যেতেন, কিন্তু কোনো তরুণ সেই বুড়ির সাথে সঙ্গম না করে কোনো অবস্থাতেই বিয়ে করতে পারতো না বা অন্য নারীর সাথে করতে পারতো না। এই নারী গোত্রে এরকম অসংখ্য নিয়ম ছিল, যেটা ওই বইতে আপনি পাবেন। খুবই বিতর্কিত একটা বই, ভলগা থেকে গঙ্গা, রাহুল সংক্রেয়ায়তন সংক্রিয়ায়তন। তো সেই দিক থেকে এই যে আদি রসাত্মক গল্প চলে আসছে। যখনই কোনো নারী সম্পর্ক আসে, পুরুষের সম্পর্ক আসে, এখন নারী খুব স্মার্ট, বিকিনি পরে ঘুরছে সমুদ্রের তীরে, কিংবা ধরে নারী খুবই শালীন পোশাক পরছেন, অথবা নারী খুবই কনজারভেটিভ পোশাক পরছেন, আপাদ মস্তক ঢেকে আছেন। আবার পুরুষ খুব আধুনিক পোশাক পরছেন, সম্পূর্ণ উলঙ্গ থাকছেন ডেভিডের মতো, তারপরে পাঞ্জাবি পাজামা পরছেন। তো সেক্ষেত্রে তিনি যেভাবেই থাকুন না কেন, তার সে সুরত, তার সিনা কেমন, তার নিতম্ব কেমন, তার সামনের অংশে তার অন্ডকোষ, তার যে পুরুষাঙ্গ, এগুলোর আকার এবং আকৃতি কেমন, তিনি ওই সামনের অংশে কিভাবে ফুলে থাকে, এটা অনেক নারী খুব মনোযোগ সহকারে এটা দেখে এবং নিজেরা গুতোগুতি করে। এবং এই যে আলোচনা তারা করে বান্ধবীদের মধ্যে, এটাকে বলা হয় আদি রসাত্মক গল্প। যখন এরকম আদি রসাত্মক গল্প চলে, তখন মানুষ সব কিছু ভুলে যায়, তার ক্ষুধা, কামনা, বাসনা, প্রয়োজন, অবস্থান, সব কিছু বাদ দিয়ে এই আদি রসাত্মক গল্পে মেতে ওঠে। যখন একটা সমাজে তার গতানুগতিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো বাদ দিয়ে মানুষ এ ধরনের আদি রসাত্মক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ইট মিনস সমাজটা রসাতলে যাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা পতনের দিকে যাচ্ছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের ব্যর্থতা
মারাত্মক আকারে মানে যাকে বলে বিস্ফোরিত হওয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আদারওয়াইজ আদির অসত্য গল্প কখনো পাবলিক হয় না, এটা ওয়ান টু ওয়ান হয়, ২-৩ জন বসে আলাপ আলোচনা করে। কিন্তু যখন কারো পার্সোনাল একটা বিষয়, সেই পার্সোনাল বিষয়, যৌনতা সবার জীবনে আছে, পিঁপড়ার জীবনে আছে, গরুর জীবনে আছে, ছাগলের জীবনে আছে। গরু যেভাবে যৌন সঙ্গম করে একটা গাভীর সঙ্গে, এবং যৌন সঙ্গমের আগে সে যে কাজগুলো করে, একটা মানুষ, সেটা সম্রাট জাহাঙ্গীর হন, বাবর হন, আকবর হন, কিংবা এ যুগের কোনো রাজা মহারাজা হন, সে তার স্ত্রীর সঙ্গে, প্রেয়সীর সঙ্গে সে যখন সঙ্গমে রত হয়, ওই যে গরু যে কাজগুলো করে তার চেয়ে যে সে খুব বেশি ভালো কাজ করে, নট লাইক দ্যাট। তো এই বিষয়গুলো একান্তই ব্যক্তিগত। এই বিষয়গুলো নিয়ে যখন খুব পাবলিক আলাপ আলোচনা করে, অথবা আমি নিজে খুব করি, এই সমস্ত কাজ খুব করি, কিন্তু আপনি কেন করবেন? বা আমি নিজে মনে হয় যে না, আমি এই জীবনে কোনোদিন আমার জন্মই হয়নি, আমার বাপ কিছু করেনি, আমার মা কিছু করেনি, আমি এমনি আকাশ থেকে পড়ে আসছি, আমি বিয়ে করিনি, এমন সাধু পুরুষ আমার কিছুই নাই, আমার কোনো যৌনাঙ্গ নেই, কিচ্ছু নেই। আমি মানে আমার নাক দিয়ে পেশাব পড়ে, আমার মুখ দিয়ে আমি সব করি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। মানে আমার জেনিয়াল যে পার্ট, শরীরের জেনিয়াল পার্ট, সেই জেনিয়াল পার্ট নেই, আর পিছনে যেটা মলদার আছে সেটাও আমার নেই। আমি এরকম একটা রোবট। তো এরকম একটা ভাব দেখি আমি অন্য মানুষ যারা যৌনতা করে, বিয়ে করে, থা করে, তারপরে শেষে পরকীয়া করে, এই বিষয়গুলো নিয়ে এমন সমালোচনা করি মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে। মানে এটা যে যখন একটা ব্যক্তি করে, ওটা তার যে একটা দেউলিয়াত্ব, সে যে নিজে শেষ হয়ে গেছে, যারা এই ধরনের সমালোচনা করে, এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই। এইটা যখন সমাজে ওপেনলি এই বিষয়গুলো আলোচনা করা যায়, হয়, সমাজ তখন রসাতলে যায়। আর এই বিষয়গুলো যখন রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হয়, রাষ্ট্র তখন রসাতলে যায়, এবং সেই জিনিসটি আবার শুরু হয়ে গেছে। মাওলানা মামুনুল হকের যে ঘটনা, এটা ওনার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আওয়ামী লীগ তার মতো একজন মানুষকে যেভাবে তার ব্যক্তিগত জীবনের জন্য প্রকাশ্যে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, এটা আওয়ামী লীগের জন্য একটা গর্হিত অপরাধ। যে গোয়েন্দা সংস্থা, যে সরকারি কর্মকর্তা, ছাত্রলীগের যারা লোকজন আছে, তারা প্রত্যেকটা লোক অভিশপ্ত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এর কারণ হলো, বলেন তো, এই যে মামুনুল হক সাহেব যে কাজ করেছে, সে বিয়ে চুক্তি করে করুক, কন্ট্রাক্ট ম্যারেজ করে করুক, মোতা বিয়ে করুক, যা কিছু করুক না করুক, এই কাজ কি ওবায়দুল কাদের সাহেব করেন নাই? জাহাঙ্গীর কবির নানক সাহেব করেন নাই? এই কাজ কি অন্য কোনো মন্ত্রী, এমপি, বর্তমান এবং সাবেক যারা আছে, তারা কি করেন নাই? বৈধভাবে হোক, অবৈধভাবে হোক, তারা কি কাজগুলো করেননি? তাহলে কেন এই লোকটিকে আমরা আলাদা ভিলেন বানিয়ে আলাদা সেইভাবে কাজগুলো করছি? নিজেরা করছি, প্লাস একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে এটা আলাপ আলোচনা করে নিজেদের দেউলিয়াত্ব প্রমাণ করছি। ২ নম্বর হলো যে, যখন শেখ হাসিনার জমানাতে এরকম একটি বিষয় আনা হলো সামনে, পুরো ফ্যাক্ট আমি যতটা জানি, এটা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যাবে, কিন্তু বাস্তবতা এটাই সত্য। এখানে আসলে মাল্টি ডাইমেনশনাল কাজ করেছে, অর্থাৎ মাওলানা মামুনুল হক যে কাজগুলো করেছেন, আল্লাহ সাক্ষী, তার সঙ্গে ডিজিএফআইয়ের একটা ভালো সম্পর্ক ছিল। তিনি একদিকে সরকার বিরোধী, ভারত বিরোধী কথাবার্তা বলতেন, আর অন্যদিকে সরকারের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটি তিনি মানে নিজের মুখে নিজের অজান্তে স্বীকার করে ফেলেছেন। যেদিন ম্যাসাকারটি হলো, বায়তুল মোকাররমে ম্যাসাকার হলো নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে, তো সেই দিন পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মূলত তাকে ডেকে এনেছিল ডিজিএফআই, যে উনি জগন্নাথ কলেজের ওখানে একটা প্রোগ্রামে ছিলেন, সেখান থেকে বায়তুল মোকাররমে ডেকে আনলেন। তিনি প্রথমে ভারত বিরোধী কথাবার্তা বলে ঠেলে হাম তাম করে ঠেলে তারপরে বললেন যে বিদায়, বা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেন, কিন্তু ঘটনা হয়ে গেল হিতে বিপরীত। ফলে কি হলো, তাকে জেলে যেতে হলো, বা তার বিচার হলো, বা যে কোনো একটা তার বিরুদ্ধে সরকার চলে গেল। তো এখানে মূল ব্যাপারটা হলো, আসলে কোনো একটা গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রশক্তি, এদের সাথে এদের দালাল হয়ে, এদের সাথে গোপন যোগাযোগ করে যখনই মানুষ ডবল প্লে করতে যায়,
আল্লাহর গজব তার উপর নাজিল হয়। ফলে মামুনুল হক সাহেব যে তার উপরে যে দুর্নাম আসছে, বদনাম আসছে, তিনি একজন মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ। তার বাবা একজন হাদিস বিশেষজ্ঞ। তিনি বড় দুটো মাদ্রাসা চালান। কথায় কথায় আল্লাহ করেন, রোয়াজ, মাহফিল। তো বললাম না যে ব্যক্তিগত জীবনের দুর্বলতা, অক্ষমতা, প্রেম, পরকীয়া নেই, এরকম কোনো মানুষ নেই। ফলে তার জীবনে সেটা আসছে, সেটা আগেও ছিল। হঠাৎ করে যখন সামনে এসে এরকম ঘৃণিত পর্যায়ে চলে গেল, এখানে তার আমলে ঘাটতি ছিল সত্যিকার অর্থে। ২ নম্বরে হলো যে একটা মানুষ যত খারাপ হোক না কেন, তার খারাপ বিষয়টি গোপন রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ দেয়া হয়েছে। সেই গোপন একটা বিষয়কে সামনে এনে রাষ্ট্র যখন সেটাকে ব্যবসা-বাণিজ্য করলো, ঐদিন থেকে শেখ হাসিনার যে ভিত্তি, সেই ভিত্তিটা নষ্ট হয়ে গেল। এখন আবার এই বর্তমান সরকার, এই সরকারের লোকজন তারা সবাই মামুনুল হকের পিছনে লেগেছে। কারণ হলো মামুনুল হক আবার শক্তিশালী হয়ে পড়েছে। সে আবার দেশে বিদেশে ঘোরাফেরা করছে, পাকিস্তানে যাচ্ছে, আফগানিস্তানে যাচ্ছে, তার সাথে দেখা করার জন্য আফগান সরকার যোগাযোগ করছে এবং ইসলামী রাজনীতিটা এই মুহূর্তে জামাত এবং মামুনুল হক তারা আবার রিঅর্গানাইজ করছে। ফলে সরকারের পক্ষ থেকে তাকে আবার রেড অ্যালার্টে রাখা হচ্ছে শেখ হাসিনা জামানার মতো। এবং সেই রেড অ্যালার্টে রাখার জন্য তাকে পলিটিক্যালি ফেস না করে, স্পিরিচুয়ালি তাকে ফেস না করে, তার ওই যে ৫০১ নম্বর রুম শেখ হাসিনার জমানার সেই ঝর্ণা বেগম, সেই ঘটনা আবার সামনে এনে এই গরমের মধ্যে যেখানে একটার পর একটা খাল কাটা থেকে শুরু করে যে বিরোধ বিপত্তি চলছে, সেখানে এনে তাকে আবার অপদস্থ করে তাকে নৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। ইট মিনস রাষ্ট্র ইটসেলফ, সরকার ইটসেলফ এই ঘটনাকে প্রিভিলেজ দিচ্ছে। ফলে এভাবে যদি চলতে থাকে, কোনো অবস্থাতে এটা ভালো ফলাফল কারোর জন্য আনবে না, কারোর জন্য আনবে না। এর কারণ হলো বট বাহিনী আছে, জামাত আছে। তো এখানে অনেক স্পর্শকাতর পরিবারের প্রভাবশালী লোকজনের ছেলে নিয়ে, মেয়ে নিয়ে কত বাজে জিনিস মানুষ প্রকাশ করছে। এই মামুনুল হক সাহেবের ঘটনার পরে এগুলো আরও ব্যাপকভাবে এগুলো বিস্তার লাভ করবে। মানে একটা সময় সেই ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডের ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই। তো তিনি নাকি সেই রেখাকে, চিত্রনায়িকা রেখাকে নিয়ে আসছেন। আপনি এই ঢাকা শহরে আওয়ামী লীগ জামানাতে সানি লিওন এসেছিল, পর্ণতারকা সানি লিওন এসেছিল। এর আগে আমরা শুনেছি যে বহুবার শিল্পা শেঠি বাংলাদেশে এসেছে। এই জিনিসগুলো মানে আপনি টানাটানি করলে, আপনি পেট কাটলে কি বের হবে বলেন তো? আবর্জনা বের হবে, ভালো জিনিস বের হবে না। রক্ত বের হবে, ময়লা বের হবে, কৃমি বের হবে, পেট কাটলে বের হবে। কিন্তু এই পেটটা যখন খুব স্বাভাবিকভাবে আল্লাহ চামড়া দিয়ে ঢেকে দিয়েছে, এই পেটে আমরা চুম্বন খাই, এই পেটে আমরা চুম্বন খাই, এই পেটে আমরা তেল মাখি, ঘি মাখি এবং বলি আহা কি সুন্দর মাসেল। বা যারা ভুঁড়ি পছন্দ করেন তারা বলেন যে কি তেল তেলে সুন্দর। আমরা ছোটোকালে দেখতাম যে যার পেটটা যত সুন্দর তাকে আমরা তত সুপুরুষ মনে করতাম, অথচ তার পেটের মধ্যে কি আছে। আমরা এই চোখ, আমাদের যে চোখ, পবিত্র চোখ, আমরা কত সুন্দর চোখে চুম্বন করি, কিন্তু একটু চোখের নিচে গিয়ে দেখেন কি পরিমাণ ময়লা, আবর্জনা, ক্যাতর, চোখ মানে গিজ 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 করছে। এইভাবে প্রতিটি মানুষের জীবনে দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ সামনে এনে এগুলো নিয়ে আলোচনা করে ব্যক্তিগতভাবে যদি ব্যক্তিগত পর্যায়ে কেউ করে, ওটা যিনি করেন তার দেউলিয়াত্ব। সমাজ করলে সেই সমাজ পচে যায়, রাষ্ট্র করলে সেই রাষ্ট্র পথ হারিয়ে ফেলে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।